আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা আমার কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মালয়েশিয়া নিয়ে আরও কিছু কথা বলবো। আপনারা জানেন যে আমার কাছে যখন যে ইনফরমেশনটা আসে আমি সেটা যত দ্রুত সম্ভব আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আজকে সর্বপ্রথম আমি 18,000 আমার যে সমস্ত কর্মী ভাইরা আটকে গেছেন গত কলিংয়ের সময়, যারা যেতে পারেন নাই, আটকে গেছেন, এর মধ্যে 7,926 জন বা 9,000 যেটাই হোক, যেটা হচ্ছে বুয়েসেলের মাধ্যমে প্রসেসিং হবে। বুয়েসেল হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি প্রতিষ্ঠান যারা হচ্ছে বিদেশে কর্মী প্রেরণ করে সরকারিভাবে। এটা আপনারা অনেকেই জানেন না, আপনাদেরকে এটা জানিয়ে দিলাম। তো 18,000 কর্মী যারা আছেন তাদেরকে প্রথমে যেটা করতে হবে, যারা আটকে গেছেন, ম্যান পাওয়ার হয়েছিল, টিকিট হয়েছিল, যেতে পারেন না এমন কর্মী যারা আছেন, আপনারা প্রত্যেকে আপনাদের পাসপোর্টে দেওয়া যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা ওপেন রাখবেন। যেই কোনো সময় বুয়েসেল থেকে আপনার কাছে মেসেজ যাবে, মেসেজ দিয়ে নির্দেশনা আপনাকে দিবে, সেই নির্দেশনা অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে বুয়েসেলের নিয়ম। তো আরেকটা জিনিস হচ্ছে, আমার হাতে একটা পেপার আছে, এটা হচ্ছে বুয়েসেল থেকে একটা নোটিশ। হ্যাঁ, এই নোটিশটা যদিও অনেক আগে বের হয়েছে, তো এটা নিয়ে একটু আপনাদেরকে জানানোর দরকার আছে। যারা 18,000 কর্মী যেতে পারেন না তাদের, এটার জন্য আপনাদের এই যে আপনারা বুয়েসেল থেকে যারা যাবেন, আপনাদের যে কস্টিংটা আপনাদেরকে দিতে হবে সেটা হলো 4,800 রিঙ্গিত। এটা বাংলাদেশি টাকা হিসাব করলে যে টাকা আসে সেই টাকাটা হচ্ছে আপনাদেরকে দিতে হবে। আর এর মধ্যে মেডিকেল এক্সামিনেশন 370, পাসপোর্ট অ্যান্ড আদার্স আইডি ফি 380, ভিসা ফি প্লাস সার্ভিস চার্জ 176, ট্রান্সপোর্ট, ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন 120, প্রি ডিপার্চার ট্রেনিং অ্যান্ড প্রসেসিং অ্যান্ড অ্যাডমিন ফি 185, ইউনিফর্ম 60 টাকা, ওয়েলফেয়ার ফিস 185, ট্যাক্স 22 টাকা, বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অ্যান্ড সার্টিফিকেট 222 টাকা, পার্সোনাল ব্লগিংস 125 টাকা, এজেন্সি ফি, কোটা, অ্যাসাইনমেন্ট বিআরএ 1400, এয়ার টিকিট 1481, ট্যাক্স 74, টোটাল হলো 4,800 রিঙ্গিত। যারা হচ্ছে 18,000 কর্মী আছেন, আপনারা এই টাকাটা দিয়ে হচ্ছে বুয়েসেলের মাধ্যমে যেতে পারবেন এবং বুয়েসেল আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনাদের যে ফোন নাম্বারটা পাসপোর্টে দেওয়া আছে সেই নাম্বারটা হচ্ছে আপনারা ওপেন রাখবেন। এবং আপনারা জানেন যে বুয়েসেল ইতিমধ্যে কার্যক্রম শুরু করছে। বিশেষ করে কনস্ট্রাকশনের কর্মী যারা, তাদের অনেকেরই ফোনে মেসেজ চলে গেছে বুয়েসেল থেকে এবং ট্রেনিংও করতেছেন, অনেকে ট্রেনিংয়ে করছেন। পরবর্তীতে হচ্ছে আরও ট্রেনিং যারা বাকি আছেন তাদেরকে পর্যায়ক্রমে মেসেজ চলে যাবে এবং আপনারা সেই নির্দেশনা, মেসেজে যে দিক নির্দেশনা দিবে সেইভাবে আপনারা কাজ করবেন এবং সেইভাবে আপনারা আগায় যাবেন। এবং আমরা আশা করি ইনশাল্লাহ বুয়েসেল হয়তো বা অগাস্ট মাসের মধ্যে ফ্লাইট দিবে। এবং অনেকেই বলেন যে মালয়েশিয়ার বাজার খুলবে, টিভিতে টেলিভিশনে আসে না, মেডিকেল কবে থেকে হবে, কি আসা বিষয়। অ্যাকচুয়ালি আপনি দেখেন, একটা কথা বলি, গত কলিংয়ে যখন প্রথম ফ্লাইট যায়, যেদিন উদ্বোধনী ফ্লাইট গেছিল সেদিন বলা হয়েছিল যে পুরাতন কর্মী যারা আটকায় ছিল তারা যাচ্ছে। এরপরেই কিন্তু সব সেক্টরের মেডিকেল শুরু হয়েছে, সব সেক্টরের কার্যক্রম শুরু হয়েছে। তো এখন কথা হইল, এবারও কিন্তু বিষয়টা সেরকমই হবে, এর বাইরে হবে না। এবং এবারও দেখবেন যে আপনারা যখনই বুয়েসেলের ফ্লাইট গেছে যেদিন, তার পরের দিন থেকে দেখবেন যে কি ধুমধাম করে মেডিকেল শুরু হয়ে গেছে। তবে একটা কথা একেবারে জরুরি, যেটা আপনাদের জানা দরকার, আপনারা জানেন সবাই যে এবার মালয়েশিয়াতে কর্মী যাবে কম। গত বছর কর্মী গেছে প্রায় 4.5 লাখের মতো, 5 লাখের কাছাকাছি। এবার কর্মী যাবে সর্বোচ্চ হয়তো 50,000 এই অর্ধেক বছরে। তো এখন এই অর্ধ বছরে যদি 50,000 কর্মী যায়, সেক্ষেত্রে আমাদের দেশে যারা তরুণ বেকার মালয়েশিয়ার স্বপ্ন নিয়ে বসে আছেন, এর কর্মীর সংখ্যা আছে 10 লাখের উপরে। তো এখন কর্মী যদি 50,000 নেয়, 10 লক্ষ লোক তো দৌড়াদৌড়ি করবে স্বাভাবিক, কিন্তু 10 লাখকে যেতে পারবে? কখনোই যেতে পারবে না। নির্দিষ্ট সংখ্যক কর্মী মালয়েশিয়া সরকার নেবে। আর এইবার কোন সেক্টরে কর্মীটা বেশি নেবে, এবার আমি এখন পর্যন্ত যেটা জানতে পারছি, এবার কাজের ধরনটা একটু ভিন্ন হবে। ভিন্ন হবে বলতে এরকম, আমাদের দেশে যে এজেন্সি আছে এরকম এজেন্সি মালয়েশিয়াতেও আছে। মালয়েশিয়ার কোম্পানিগুলো ওইখানকার যে লাইসেন্স আছে সেই লাইসেন্স তাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের লাইসেন্সগুলো, আমাদের দেশ থেকে তারা কর্মী প্রেরণ করবে, তারা আবার ওইখানকার সি লাইসেন্সের সাথে যোগাযোগ করবে এবং সি লাইসেন্সের সাথে যোগাযোগ করে হচ্ছে কর্মী প্রেরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তো এখন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এবার কিন্তু প্লান্টেশন এগ্রিকালচার
তারপরে হচ্ছে আপনার কি বলে রেস্টুরেন্ট, মোটামুটি রেস্টুরেন্ট, আর হচ্ছে ফ্যাক্টরি, তারপরে হচ্ছে কনস্ট্রাকশন, এইগুলো কর্মী বেশি যাবে। তো কথা হচ্ছে এর মধ্যে আপনারা কোন সেক্টরের জন্য আবেদন করবেন? আমি আপনাদেরকে বলবো যেই সেক্টরটাতে কর্মী বেশি নেয় বা যাবে, আপনি ওই সেক্টরের জন্য কর্মীর যাবার জন্য আবেদন করবেন। কেন করবেন? যেই সেক্টরের ভিসা বেশি হবে সেই সেক্টরে আবেদন করাটা বুদ্ধিমানের কাজ। এই কারণে কারণ ওইটার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটা কোম্পানিতে বা যেই সেক্টরটাতে কর্মী নেবে কম, ওই সেক্টরটাতে আবেদন করলেন, কোটাই কম, আপনার ভিসা হওয়ার সম্ভাবনাটাও কম। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে এবার প্লান্টেশনের কাজগুলো সবচেয়ে বেশি হবে। আর আমি তো আগেও বলছি, এখনও বলি যে আমাদের অনেকগুলো প্লান্টেশনের কাজ ইনশাল্লাহ রেডি আছে, ইন্টারভিউ হবে। তো প্লান্টেশনের কাজে যারা যাবেন আপনারা একটু যোগাযোগ করবেন। আর আপনারা সবাই জানেন যে আমি কারো কাছ থেকে 10 পয়সাও অ্যাডভান্স নেই না। কারণ হচ্ছে আমার কর্মী হয়রানি হবে, ভোগান্তির শিকার হবে, সেটা আমি কখনই মনে প্রাণে চাই না। আর এটা চাই না বলে হচ্ছে অনেকে আমাকে তিরস্কার করেন, অনেকে আমার ফোন দিয়ে হচ্ছে অনেক কথা বলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার অ্যাবিলিটি আছে ভিসা অনলাইন হওয়ার পরে ওরকম কাজ করার মতো, তাই আমি হচ্ছে অ্যাডভান্স নেই না। যার অ্যাবিলিটি নাই তিনি নিলেন, সেটা তার ব্যাপার। তো যাই হোক, এই ইনফরমেশনটা আমার কাছে ছিল, আপনাদেরকে দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা কোম্পানি বাছাই করেন, সেক্টর বাছাই করবেন, কোম্পানি না। কোম্পানি বাছাই করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর আপনারা চেষ্টা করবেন প্রথম চান্সে, যখন কাজটা শুরু হবে প্রথম চান্সে বই জমা দেওয়ার। কারণ হলো কি, ধরেন প্রথম যখন কাজটা শুরু হবে অফিসে যেই বইগুলো জমা থাকবে, অফিস কিন্তু সেই বইগুলোর আগে মাইগ্রাম স্লিপ উঠাবে। আগে মাইগ্রাম স্লিপ উঠাইলো মানে কি, আগে হচ্ছে মেডিকেল হবে। আগে মেডিকেল হয়েছে মানে কি, ওই লোকগুলোর ভিসাও আগে হবে। এখন যেই লোকগুলো পরবর্তীতে বই জমা দেবে, কোনো অফিসের ধরেন আপনার 500 কাজ আছে বা 200 আছে, 300 আছে, এখন ওই অফিসে যদি চাহিদার তুলনায় দ্বিগুণ বই থাকে, ওনারা কি সবারই ভিসা দিতে পারবে? পারবে না। যতটুকু চাহিদাপত্র তার কাছে আছে, কর্মী প্রেরণের নিয়োগ অনুমতিপত্র তার কাছে আছে, সেই পরিমাণ কর্মী উনি প্রেরণ করতে পারবেন। আর আরেকটা জিনিস হলো যে মাইগ্রাম স্লিপ। অনেকেই প্রশ্ন করেন মাইগ্রাম স্লিপটা কি? মাইগ্রাম স্লিপ হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে, পাসপোর্টের যে ডাটা আছে আপনার তথ্য, এগুলো দিয়ে হচ্ছে মাইগ্রাম একটা স্লিপ বা রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার পরে একটা স্লিপ ওঠে, যেটাকে বলে মাইগ্রাম স্লিপ বা মেডিকেল স্লিপ বলে। ওটার মধ্যে হচ্ছে ওই উপরে এখানে মাইগ্রামস লেখা থাকবে, নিচে যেই লাইসেন্স থেকে আপনার স্লিপটা ইস্যু হইল ওই লাইসেন্সের নাম এবং লাইসেন্সের আরএল নাম্বার সহ লেখা থাকবে। তার নিচে লেখা থাকবে যে মেডিকেল সেন্টারের নাম, অর্থাৎ আপনাকে FWCMS যে মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে বলছে বা বলবে, ওদের অনুমোদিত যে সেন্টার, সেই সেন্টারের নামটা লেখা থাকবে। তার নিচে হইল আপনার নাম লেখা থাকবে যদি আপনার একার স্লিপ ওঠে। আর যদি কোনো স্লিপের মধ্যে একাধিক জনের নাম আসে, দেখা গেছে একটা স্লিপের মধ্যে 10 জনেরও নাম আসে, সেই ক্ষেত্রে 10 জনের নাম থাকবে একটা স্লিপের মধ্যে। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আগে মাইগ্রাম স্লিপ উঠবে, মাইগ্রাম স্লিপ ওঠার পরেই কেবল আপনি যদি মেডিকেল করেন সেই মেডিকেলটা পারফেক্ট। তবে যারা আদার্স মেডিকেল থেকে মেডিকেল এর আগে করছেন সেগুলোর কথা ভিন্ন, বা VSL যে মেডিকেলগুলো করাচ্ছে সেগুলো হচ্ছে ভিন্ন, কারণ ওটা সরকারি প্রতিষ্ঠান, ওনারা ওনাদের মতো করে করাচ্ছে বা করাবে, তাতে কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আর আরেকটা কথা হলো যে আপনারা হচ্ছে হতাশ হওয়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই। শুধু এটুকুই বলবো যে আপনারা যখনই পাসপোর্ট জমা দেবেন জেনে শুনে বুঝে চিন্তা ভাবনা করে পাসপোর্ট জমা দেবেন, যাতে আপনার কোনো প্রবলেম না হয়, আপনি কোনো বিপদে না পড়েন। এই দিক থেকে হচ্ছে আপনি খেয়াল রাখবেন। মনে রাখবেন, আপনার টাকা যখন অন্যের হাতে চলে যাবে তখন সেই টাকা আপনি তুলতে পারবেন না ইচ্ছা হইলেই। সেটা হচ্ছে যার কাছে টাকা যায় তার কথাই বলে। টাকা এমন একটা জিনিস, টাকা বাবা ছেলের সাথে সম্পর্ক নষ্ট করে। সুতরাং আপনি টাকা ইনভেস্ট করার আগে, টাকা দেওয়ার আগে জেনে শুনে বুঝে দেবেন। বিগত কলিংয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিয়ে হচ্ছে পত্রপত্রিকায় আসছে এবং অনেক মিছিল মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে। এতে দেশেরও বদনাম হয় আর মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়। এটা যেন না হয়, এদিক থেকে আপনারা সবাই সাবধান থাকবেন। আরেকটা কথা হইলো, মালয়েশিয়ার সরকার পতনের জন্য আন্দোলন হচ্ছে। দেখেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বা আপনাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। কেন কারণ নাই আপনাদের বলি। একটা চুক্তি যখন হয় সেটা হয় দেশের সাথে, দেশের কোনো ব্যক্তির সাথে না। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী একজন ব্যক্তি, তিনি যখন না থাকবেন সব কিছু বাদ হয়ে যাবে, এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ বা টেনশন আপনাদের করার দরকার নেই। আপনারা এদিক থেকে নিশ্চিত থাকেন। বাজার
খুলবেই ইনশাল্লাহ, এবং কর্মীও যাবে, এবং সেটা আশা করি আগামী মাসের 15 তারিখের মধ্যেই আপনারা ইনশাল্লাহ সেই সুখবরটা পাবেন। যেহেতু অনেক দিন পর্যন্ত ধৈর্য ধরছেন, আশায় ছিলেন, আশা ইনশাল্লাহ নিশ্চয়ই পূরণ হবে। আর এই ইদানিং কিছু কর্মী মালয়েশিয়া থেকে ফেরত আসছে, কর্মী না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এরা হচ্ছে ট্যুরিস্ট ভিসায় গেছে। ট্যুরিস্ট ভিসায় আপনি কখনো বিদেশ যাবেন না। কেন যাবেন না? ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে ভ্রমণ ভিসা, ঘুরতে যাওয়ার ভিসা। এই ঘুরতে যাওয়ার ভিসায় যদি আপনি যদি কাজ করতে চান, এই চিন্তা ভাবনাটা আপনার জন্য একেবারেই আমার মনে হয় যে বোকামি। আপনি ধৈর্য ধরে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ম্যান পাওয়ার করে বৈধভাবে বিদেশ যান। আপনি বিদেশ যাবেন পয়সা খরচ করে, কেন অবৈধ হবেন ভাই? ওখানে যদি আপনাকে জেলে ভরে, অবৈধ হওয়ার পরে আপনার কিছু করার থাকবে? সরকার কি আপনার জন্য কিছু করতে পারবে? করতে পারবে না, কারণ আপনি যে কাজটা করছেন সেটা ইনলিগ্যাল, অবৈধ। আর এতে হলো দেশের বদনাম হয়, দেশের বদনাম হয়, আর আপনারাও ক্ষতিগ্রস্ত হন। তো এই জন্য আমি বলবো যে আপনারা যারা ঘুরতে যাওয়ার চিন্তা করেন এবং ঘুরতে গিয়ে কাজ করবেন, এই ধরনের চিন্তা ভাবনা করেন, এই চিন্তা থেকে একটু বের হয়ে আসেন। এই চিন্তা ভাবনাটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য ক্ষতিকর এবং দেশের জন্য ক্ষতিকর। একটা কথা মনে রাখেন, একজন কর্মী যখন বিদেশে যায় কাজ করতে, সে শুধু তার পরিবারের উন্নয়নের জন্য যায় না, সাথে সাথে দেশের উন্নয়নের জন্য যায়। কারণ আপনি যে টাকাটা দেশে পাঠান সেটা হচ্ছে দেশের বৈদ্যুতিক যে রিজার্ভে হচ্ছে যোগ হয়, আর এটার জন্য হচ্ছে আপনার অনেক বড় একটা অবদান থাকে, প্রবাসীদের বিশাল একটা অবদান থাকে। এর কারণ হচ্ছে যেই দেশের রিজার্ভের পরিমাণ যত বেশি, সেই দেশের অর্থনীতি তত শক্তিশালী হয়, সেই দেশের টাকার মান তত বাড়ে, এবং টাকার মান বাড়লে যেটা হয় সেটা হলো আপনার পণ্যের দাম কমে, অল্প টাকায় বেশি জিনিস পাওয়া যায়। তো এই ক্ষেত্রে প্রবাসী যারা আছেন, যারা বৈধ পথে টাকা পাঠান, আপনাদের জন্য বিশাল একটা সুযোগ, বা আপনারা দেশের অর্থনীতিতে বিশাল একটা অবদান রাখেন, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। আরেকটা জিনিস হচ্ছে, সরকার ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে একটা সুযোগ সুবিধা দেয়। কি দেয়? 2.5% বা 3% এরকম একটা হচ্ছে ফ্যাসিলিটি দেয়। ধরেন আপনি বিদেশ থেকে 1 লাখ টাকা পাঠাইলেন ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশে সেই টাকাটা আসার পরে সরকার আপনাকে প্রণোদনা সহ নর্মালি হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা অতিরিক্ত দিবে। তাহলে আপনি একটা ইনকামও পাইলেন, একটা বেশি টাকা পাইলেন ব্যাংকে বৈধ পথে টাকা পাঠাইলে। আরও সুবিধা হচ্ছে, আপনি যখন এই যে ব্যাংকে টাকাগুলো পাঠাবেন, এই ডকুমেন্টসগুলো সব রেখে দিবেন, ফেলবেন না। এটা রেখে দিয়ে যখন দেশে আসবেন, তখন আপনি দেশের রিজার্ভে অবদান রাখছেন, এই কাগজগুলো আবার প্রবাসী কল্যাণ ব্যাংকে জমা দিলে আপনাকে 2% সুদে, অর্থাৎ 100 টাকায় 2 টাকা সুদ নিবে। এরকম সুদে, এই অল্প সুদে হচ্ছে আপনাকে ঋণ দিবে, যেটা দিয়ে হচ্ছে আপনি আবার পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। তাহলে এখানেও হচ্ছে আপনার একটা সুযোগ আছে, যেটা আপনারা অনেকেই জানেন না। এরপরে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কাওলা এয়ারপোর্টের আগে কাওলা থেকে একটু ভিতরে প্রবাসীদের জন্য 200 টাকা বা 150 টাকা সিট ভাড়া পাওয়া যায়, যেটা হলো সরকার করছে প্রবাসীদের জন্য, যারা ফ্লাইটের আগে গিয়ে ওখানে থাকতে পারবেন। ওখানে থাকতে পারবেন, যদি আপনার ফ্লাইট মিস হয় বা ফ্লাইট দেরি হয়, ওখানে থাকতে পারবেন অল্প টাকায়, থেকে সময় মতো আপনি ওইখান থেকে এয়ারপোর্টে ঢুকে যেতে পারবেন। এটা কাওলা বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে, ভিতরের দিকে সিএনজি নিয়ে যাওয়া যায়। এই ইনফরমেশনগুলো আপনাদেরকে জানাই দিব। আর আপনারা যারা মালয়েশিয়া যাবেন, আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রত্যেকেই নিজের নামে ব্যাংকের অ্যাকাউন্ট করে রাখেন, বিএমইটি রেজিস্ট্রেশনটা করে রাখেন, এবং যখনই মেডিকেল করবেন, মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরে সাথে সাথে ট্রেনিংয়ে ভর্তি হয়ে যাবেন। 3 দিনের যে ট্রেনিং, পিডিও ট্রেনিং, এটা করে সার্টিফিকেটটা হাতে নিয়ে বসে থাকবেন। যখন অফিসে আপনাকে ই ভিসা দেবে, সাথে সাথে ই ভিসা কপি, পাসপোর্ট কপি আর সার্টিফিকেটটা নিয়ে ট্রেনিং সেন্টারে, আপনার এলাকার যে টিটিসি ট্রেনিং সেন্টার আছে, ওখানে গিয়ে বলবেন যে আমার ভিসা চলে আসছে, ফিঙ্গার নেন। ফিঙ্গারটা নেবেন, আপনার কাজ শেষ। তাহলে কি আপনি আগায়া থাকলেন। আর আপনি যদি মনে করেন যে আমি ভিসা হওয়ার পরে হচ্ছে ট্রেনিং করব, তাইলে যেটা হবে, আপনি পিছিয়ে যাবেন, ফ্লাইট দেরি হয়ে যাবে। কারণ হচ্ছে যখন মালয়েশিয়ার কাজটা শুরু হয়, তখন ওই যে ট্রেনিং সেন্টারে হচ্ছে বেস বাই বেস নির্দিষ্ট কিছু সংখ্যক কর্মীকে ট্রেনিং দেয়, তারপর আরেকটা বেস ভর্তি করে, সেক্ষেত্রে আপনি পিছিয়ে থাকতে পারেন। এজন্য আপনি যখনই মেডিকেল ফিট পাবেন, ট্রেনিংটা করে ফেলবেন, ঠিক আছে। আর যারা মালয়েশিয়া যাবেন, আমি বলবো যে আপনারা দেখে শুনে, যেখানে আপনার ভালো লাগে, যেই অফিসকে আপনার ভালো লাগে, আপনার পছন্দ মতো অফিসে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারেন এখন থেকে। কারণ হচ্ছে যেহেতু কর্মী কম নেবে, এই জন্য যোগাযোগটা আগে করাটাই ভালো। তবে অফিসে সরাসরি যোগাযোগ করা আপনার জন্য ভালো। একটা কথা মনে রাখবেন, যাদের আরএল আছে বা লাইসেন্স আছে, সরকারি অনুমোদন প্রাপ্ত, এরা কখনোই আপনার সাথে ডুপ্লিকেট কিছু করবে না, করার সুযোগ নেই, বা তারা করেও না। তো আপনি আপনার মামা, চাচা, খালু, ভাই এগুলো থেকে একটু দূরে রাখেন বা দূরে থাকেন। আপনি সরাসরি অফিসে আসার চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো, ঠিক আছে।
তো আজকে যে ইনফরমেশন ছিল আমি এটুকু দিলাম, আর কোনো ইনফরমেশন আপাতত নাই। আমি আপনাদেরকে শুধু এটুকুই বলবো, আপনারা নিরাশ হয়েন না, ধৈর্য ধরেন। আর এবার যেহেতু প্লান্টেশনের কাজ বেশি হবে, প্লান্টেশনে যারা যাবেন তারা যোগাযোগ করেন। আমাদেরও কাজ আসে, আগেও বলছি আবারও বললাম, আমাদের কাজ 700-র মতো ইন্টারভিউ হবে ইনশাল্লাহ। আর আরেকটা চাইনিজ কোম্পানির কাজ, এটা আমি ব্যক্তিগতভাবে নিয়ে নিছি অলরেডি। কোম্পানির নামটা বলেই দিই, বায়োমাস রায়া। কোম্পানির নাম হচ্ছে বায়োমাস রায়া। ইন্টারভিউ হবে না, পুশিংয়ে চাইনিজ মালিক বৃদ্ধ, ওনার একটা পায়ে একটু প্রবলেম। 5 তারিখের মধ্যে বেতনটা উনি কোম্পানি দিয়ে দেয়। তো এই কোম্পানির 19 টাকা, এটা আমার ব্যক্তিগতভাবে নেয়া, ব্যক্তিগতভাবে কেনা। তো এইগুলোর বই আমি ইনশাল্লাহ জমা নিচ্ছি, এবং এগুলোর ডকুমেন্টস আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই হাতে পেয়ে যাব। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখে। সর্বশেষ আপডেট, সর্বশেষ যে নিউজ, সেটা যেন আমি আপনাদেরকে, অথেন্টিক খবরগুলো যেন আমি আপনাদেরকে দিতে পারি, সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আর কারো যদি মনে হয় যে আমার চ্যানেল থেকে ভালো কোনো নিউজ পাওয়া যায় বা এটা দ্বারা কারো না কারো উপকার হতে পারে, তাহলে আপনি শেয়ার করেন। আর যদি মনে না চায় তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু আপনারা ভালো থাকেন, আপনাদের জন্য আমি দোয়া করি, কিন্তু আপনারা নিরাপদ থাকেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।